আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জুনায়েদ আহমেদ পলক তার স্ত্রী ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত। এরপর জানিয়ে দিব দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। একথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, সেই দিন শেষ হয়ে গেছে, এখন ঘুরে দাঁড়াবার সময়। আনাফ ইজ আনাফ। আমি বলেছি যে এখন থেকে আর পিঠ দেখাবেন না। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত। এরপর জানিয়ে দিব সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি এবং জানিয়ে দিব গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। সর্বশেষ জানিয়ে দিব গণভবন থেকে লুট হওয়া টাকা সহ সিন্ধুক উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। জুনায়েদ আহমেদ পলক তার স্ত্রী ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত। সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী, পরিবার এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর নির্দেশ দিয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় বলা হয়েছে, জুনায়েদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কণিকা, তাদের পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী 30 দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। অর্থ পাচার নিরোধ সংক্রান্ত 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় BFIU আরো বলেছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, KYC ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 3 কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2009 এর 26(2) ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত রোববার পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর গতকাল সোমবার তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর হিসাব স্থগিতের আদেশ দেওয়া হয়। সীমান্তে পিঠ দেখাবেন না, বিজেপির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। একথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, সেই দিন শেষ হয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে আমাদের লোক মারে, বিজেপি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজেপি সদস্যদের দেখতে আজ মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজেপি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তাদের খোঁজখবর নেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিকে গত রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আজ এ খবর প্রকাশ করেছে। পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে আর আমরা বলি পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার, সেসব দিন শেষ হয়ে গেছে। দেশের বিভিন্ন বাহিনীকে দানব বানানো হয়েছে। উল্লেখ করে এম শাখাওয়াত হোসেন বলেন, 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হবে। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। এগুলো ন্যাশনাল ফোর্স বাহিনী, কারো পার্সোনাল ব্যক্তিগত ফোর্স নয়। পুলিশ বাহিনী প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। এখানে অর্থাৎ পিলখানা আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে। পুলিশ খুবই
অনুতপ্ত। পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে তাদের আমরা ভুলে যাব না, অবশ্যই বিচার করা হবে। তিনি বলেন, একটু সবুর করেন, কতগুলো প্রক্রিয়া আছে। সরকারি অ্যাকশন ব্যবস্থা নিতে গেলে অনেকগুলো প্রসেস প্রক্রিয়া আছে, যেগুলো টপাটপ করা যায় না। সুতরাং ধৈর্য ধরতে হবে। গতকাল দেওয়া নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত। 15ই আগস্ট নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বিকেলে আমরা বসবো, সেখানে আলোচনা হবে। সেদিনের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি র্যাব থাকবে, হয়তো সেনাবাহিনীও থাকবে। ছাত্রদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের তো ইমেজ, ভাবমূর্তি আছে, আর পুলিশ তো অনুতপ্ত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুর একটা প্রসেস প্রক্রিয়া আছে। আমি লিস্ট করছি যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে, আবার যারা এরই মধ্যে ছিল না। আপনারা যাদের কথা বলছেন সেটা আমরা দেখব, তবে আমরা খুঁজছি, বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের কথা বলা হচ্ছে তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। 2-1 দিনের মধ্যে আপনারা অ্যাকশন দেখবেন। অস্ত্র জমা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র ফেরত দিতে বলেছি। যদি জমা না দিয়ে ধরা পড়েন তাহলে 2 রকমের শাস্তি পাবেন। নিষিদ্ধ অস্ত্র ছিনতাই এবং নিষিদ্ধ অস্ত্র পাওয়ার অভিযোগে অভিযুক্ত হবেন। সুতরাং নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দেন। পুলিশের পোশাক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ করতে চাই। তিনি বলেন, ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয় সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তা ভাবনা করছি। প্রসঙ্গত, সাম্প্রতিক ঘটনায় বিজেপির 3 সদস্য নিহত ও 130 জন আহত হয়েছেন। আন্দোলনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে 3 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং 3 জন শিক্ষার্থী বর্তমানে বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিজেপি হাসপাতালে গেলে তার সঙ্গে ছিলেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক সহ বিজেপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি। দেশের সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আওয়ামী লীগ সরকারের দোসর উল্লেখ করে তাদের আজকের মধ্যেই অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, দেশের সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশন সহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে রয়েছেন। আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দেওয়ার জোর দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। আরেক সমন্বয়ক সাদিক কায়েম বলেছেন, সব সচিব এবং দপ্তর, অধিদপ্তর ও কমিশন প্রধানকে আজকের মধ্যেই অপসারণ করতে হবে। না করলে প্রশাসনের ভেতরে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা সরাতে সচিবালয়ে ঘেরা হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ দাবি করেছেন, 7 জানুয়ারি ডামি নির্বাচন করে 10% ভোটকে 40% বানানো আওয়ামী ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন তখনকার জননিরাপত্তা সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে জাহাঙ্গীর আলম লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরে আনার ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই তাকে আজকের মধ্যে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। সেই গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপি চিঠি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে এ চিঠি হস্তান্তর করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমির খসরু বলেন, আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। এ সময় সত্য উদ্ঘাটন করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, দেশ ও বিদেশের ষড়যন্ত্র সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটির জাতির সামনে তুলে ধরতে হবে। আগামীতে কেউ যেন এর সাহস না দেখাতে পারে, কেউ যেন নাগরিককে হত্যা করে জোর করে ক্ষমতায় থাকতে না পারে। ক্ষমতায় থাকার যে আকাঙ্ক্ষা সেটা যেন কারো মনে না জাগে। জাতিকে কলঙ্কমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলার জন্য অনুরোধ করেছেন বলে জানান তিনি। বৈঠকে বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
গণভবন থেকে লুট হওয়া টাকা সহ সিন্দুক উদ্ধার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতর থেকে লুট হওয়া একটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতের রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে 8 লাখ টাকা সহ সিন্দুকটি উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে র্যাবের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5ই আগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালান। হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি গয়না এমনকি হাঁস মুরগিও লুট করে নিয়ে যান। র্যাব সূত্র জানায় গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব 2 এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে 8 লাখ টাকা উদ্ধার করে।